এটা এটা তো বাস্তব যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করা হয়েছিল? আজকে তারেক রহমানকে সেই সময় 111-এর পরে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? বেগম খালেদা জিয়া এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় নিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। এই কথাগুলো তো বানানো না, বানোয়াট না, এই কথাগুলো তো বাস্তব। কাজে তাদের জীবনের উপর রিস্ক আছে, এটা তো বাস্তব, এটা আপনাকে মানতে হবে। কাজে এই এই কথাটাই বাস্তবতাটা কি আসলে আমাদের বাংলাদেশি রাজনীতিবিদদের সবার জন্যই না? একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাস্তবতা আমরা জানি, নিহত হয়েছেন, অ্যাসাসিনেশন, তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপরে এমনকি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও জেলখানা থেকে নির্যাতিত হয়েছেন, বহু নির্যাতনের শিকার হয়েছেন, সেই কথাগুলো আমরা জানি। বেগম খালেদা জিয়া, তিনি কতটা নির্যাতিত হয়েছেন আমরা দেখেছি। শেখ হাসিনার উপর সম্ভবত 17 বার বা 19 বার হত্যা চেষ্টা হয়েছে, সেটাও আমরা জানি। মানে এরপর তারেক রহমান, মানে এটা তো মানে রাজনৈতিক একটা লিগেসি। না না, সবার সবার সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে মিলালে হবে না। ইটস ডিফারেন্ট। কথাটা হলো যে এখানে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যেভাবে জিয়াউর রহমান চেষ্টা করেছেন, এবং সেটার জন্য তিনি বিএনপির জন্ম দিয়েছেন। এবং বাংলাদেশে পরিষ্কার মনে থাকার কথা যে বাংলাদেশের স্বাধীনতার পরে 75-এর 7ই নভেম্বর আগ পর্যন্ত বাংলাদেশের কি অবস্থা ছিল, 75-এর 7ই নভেম্বরটা কেন ঘটেছে সেটা আমরা সবাই জানি। এবং তার পরবর্তী পর্যায়ে যে বাংলাদেশে জাতীয়তাবাদের যে রাজনীতির জন্মটা এই দেশে দিয়ে জাতীয় একটা ঐক্য তিনি সৃষ্টি করেছেন। এবং সেই কারণেই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অল্প সময়ের মধ্যে, সেটাকে অস্বীকার করা যাবে না। গত 17 বছরে বাংলাদেশ এগোয় নেই, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3 থেকে 3.5 বছরের মাথায় যতটুকু এগিয়েছিল তা অনেক। মানুষের জীবন মান সবকিছু মিলে বাংলাদেশের অর্থনীতি সহ সবকিছুই। তো কাজে আপনি সবটার সাথে সবটা মিলাইলে চলবে না। এটা স্বাভাবিকভাবেই আজকে আমরা জানি যে আধিপত্যবাদী শক্তি বলি, আজকে তারা স্বাভাবিকভাবে একটা জাতীয়তাবাদী নেতার উপর যে আক্রমণ, যেরকম আঘাত আসতে পারে, এবং তাদের এই কারণেই যে একটা হোমিজিক্যালি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে একটা সঠিকভাবে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েই তাদেরকে এগোতে হবে, এটাই বাস্তব। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল সালাম। জনাব মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি সবসময় বলেন যে আধিপত্যবাদী শক্তি যে পরেও আসলে নিয়ন্ত্রণটা করে রাখবে না, মানে এখন তারেক রহমানের নিয়ন্ত্রণ নাই, পরেও যে তার হাতে নিয়ন্ত্রণ থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনি এর পরে আর কি জনাব আব্দুল সালামের বক্তব্য শোনার পরে আপনি আপনার মন্তব্য কি? না, আমার মন্তব্য তেমন কিছু না। আমি খালি মানে মানে কি বলবো, সালাম ভাই আমার খুব পছন্দের মানুষ। তো সমস্যাটা কি জানেন, তারেক রহমান এই বিএনপির সমস্ত সেন্ট্রাল লিডারদেরকে বিপদে ফেলা দিচ্ছে একটা। কারণ উনি নিজে থেকে ধরেন না, ওনারা কিছু বলতে পারেন না। মানে প্রশ্ন তবে স্ট্রেট, যে কারণটা কি? তারেক রহমান নিজেও বলতেছেন না আমার একার উপর নির্ভর করে না। এখন একার উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? তার নামও বলে না। তাহলে অদৃশ্য কেউ, অদৃশ্যটা কে? বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা? সেটা কি? আমি তো ভাই আমার দেশের যিনি, আমি যাকে নেতা মানতে চাই, যার সিদ্ধান্তের উপর আমার দেশ চলবে, সে অন্য কারোর সিদ্ধান্তের দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটা তো আমি ভাবতেই পারি না। তাহলে যখন উনি প্রাইম মিনিস্টার হবেন, তখন উনি কার দ্বারা নিয়ন্ত্রিত হবেন? সেই অদৃশ্য শক্তির দ্বারা, যার কথা উনি বলতে পারবেন না। এটা তো আমি ভাবতে পারি না। এবং বেসিক্যালি উনি কিন্তু মানে এখন কি হচ্ছে, যতই দিন যাবে ততই কিন্তু এই প্রশ্নটা উঠবে। এখন আপনি প্রশ্ন করতেছেন একটা অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে, আমি প্রশ্ন করতেছি ওনার একজন সহ আলোচক হিসাবে। 2 দিন পরে সালাম ভাই যখন রাস্তায় যাবে, মানুষ তাকে প্রশ্ন করবে, এবং অলরেডি করতেছে আমি জানি। কোনো জবাব নেই ওনাদের কাছে, ওনারা তো জানেন না। তো এখন সালাম ভাই কি করতেছেন? সালাম ভাই ওনার নিজস্ব যুক্তি দিয়া, নিজস্ব আবেগ দিয়া, নিজস্ব ভালোবাসা দিয়া দলকে, দলের নেতাকে রক্ষা করার চেষ্টা করতেছেন। কিন্তু এই প্রসঙ্গে আলোচনা এখানে শেষ করেন। জি, তিনি যত আলোচনা করবেন উনি তত বিব্রত জি, হবেন, এই আমারও প্রসঙ্গের খারাপ আলোচনা লাগবে। নিশ্চয়ই তখন একদম তারেক রহমান যখন বলবেন তখনই হয়তো এই প্রসঙ্গ সম্পর্কে আমরা তখন নিশ্চয়ই আমরা বলতে পারবো। শুনবো। হ্যাঁ, জনাব অন্য মাসুদ আলোচনা কামাল, করেন। এইটা একটু শুনি যে ওই যে উপদেষ্টারা যে পদত্যাগ করলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন তার সাথে দুর্নীতির কোনো সম্পৃক্ততা নাই এই বিষয়তে নিয়ে, এবং তিনি সম্পদের বিবরণও দিয়েছেন। এই সম্পদের বিবরণকে আমরা দেখতে পাবো এক, এবং আম, তার তিনি যে আসলে দুর্নীতির সাথে সম্পৃক্ততা নাই তাকে নিয়ে অনেক আলোচনা আপনি বিভিন্ন সময় করেছেন। তার এই কনক্লুশন থেকে আপনি কি বলবেন? আর একটা প্রশ্নের সাথে আমার খুব করতে ইচ্ছা করে যে উপদেষ্টা বা মন্ত্রিত্ব কাজটা কি খুব সহজ? মানে যাকে দেয়া হয় তিনিই করতে পারেন, এখন ইন্টারনাল কাউকে আবার দেয়া হবে বলে শোনা যাচ্ছে। মানে যে কেউ একজন বসলেই করে ফেলতে পারেন, এমন কি জনাব মাসুদ কামাল?